আজ আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য টেস্ট পেপারের পরবর্তী পেজ নম্বর SC92 এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, পরাগধানীর প্রস্থচ্ছেদে বাইরে থেকে ভিতরের দিকে স্তরগুলি হলো। তাহলে এখানে কি বলছি যে পরাগধানীর প্রস্থচ্ছেদ, তাহলে আমরা এখানে এটা দেখি যে এই হচ্ছে একটা পরাগধানী। এই পরাগধানীটাকে যদি এখানে কাটা হয়, প্রস্থচ্ছেদ করা হয়, ধরে নিচ্ছি এটা কখন, যে অপরিণত অবস্থায়, তো তখন এখানে এই গঠনটা দেখতে পাবো, এরকম একটা গঠন দেখতে পাবো, যার কি এই অংশটা, এটাকে কি বলবো, এটাকে বলবো বহিঃত্বক, বা যেটাকে বলবো এপিডার্মিস। আমি এখানে শুধু এপি লিখে রাখলাম, এপিডার্মিস। আর ভিতরে হচ্ছে অবিভেদিত কোষপুঞ্জ। তো পরবর্তীকালে দেখা যাবে কি, যে এর মধ্যে একটা করে কোষ, ধরে নিচ্ছে এই সেলটাই অন্যদের থেকে একটু আলাদা হয়ে যাবে পরবর্তী ডেভেলপমেন্ট। তো সেখানটা কি হবে, সেই কোষটা সুস্পষ্ট নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম যুক্ত, আর সেই কোষটাকে আমরা কি বলবো, আর্কিস্পোডিয়াল কোষ। যেটা পরবর্তীকালে প্যারাইটাল এবং স্পোরোজিনাস সেল সৃষ্টি করবে এবং বিভিন্ন এই যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলো সৃষ্টি করবে। অর্থাৎ এই অংশটাকে যদি শুধু আলাদা করে পরবর্তী ডেভেলপমেন্টে দেখি, তাহলে কি দেখব, এই যদি একটা ওই অঞ্চলটা হয়, তাহলে কেন্দ্রে এখানে আমরা দেখব যে এখানে কিছু সেল থাকবে, যেটাকে কি বলবো, যেটা হচ্ছে ট্যাপেটাম। তাহলে এখানে কি রয়েছে, এগুলোকে বলছি, এটাকে বলছি ট্যাপেটাম। আর মধ্যে যে এখানে যেগুলো থাকবে, তো সেগুলো কি, মাইক্রোস্পোর মাদার সেল, যেগুলো পরবর্তীকালে কি বানাবে, মাইক্রোস্পোর বানাবে। তাহলে এটাকে কি বলছি, মাইক্রোস্পোর মাদার সেল। বেশ, আর এখানে যেগুলো আছে তাহলে এগুলো কি, স্পোরাঞ্জিয়াম সৃষ্টি করছে। মাইক্রোস্পোর মাদার সেল আছে, বাইরে ট্যাপেটাম আছে, এই অংশটাকে কি বলবো, স্পোরাঞ্জিয়াম। এবং এর বাইরে এই লেয়ারটা তো আগে থেকেই ছিল, ধরে নিচ্ছে একদম বাইরের লেয়ারটা যে আগে থেকেই ছিল, যে লেয়ারটা এখন আঁকা আছে, তার ভিতরের দিকে যে একটা লেয়ার দেখতে পাবো হবে, এই যে লেয়ারটা, এই একটা লেয়ার। আর তার মধ্যে আমরা ধরে নিচ্ছি এখান থেকে একটা এটা লেয়ার হবে, এখান থেকে এই অঞ্চলটা। তাহলে একদম বাইরে যে লেয়ারটা আছে, এই যে এই একটা লাইনটাকে একটা লেয়ার ধরে নিচ্ছি, এটাকে আমরা একটু ডার্ক করে দিই, একদম বাইরের এই লেয়ারটার কথা বলছি, যেটা প্রথম থেকেই ছিল। সেটা কি, সেটা হচ্ছে এপিডার্মিস। আর তারপরে এই যে লেয়ারটা রয়েছে, সেটাকে বলবো এন্ডোথেসিয়াম। আর তার মাঝে এই যেগুলো রয়েছে কয়েক স্তর বিশিষ্ট যে লেয়ারটা, সেটা বলবো মধ্যস্তর বা মিডিল লেয়ার। তাহলে এটাকে বলছি মিডিল লেয়ার। আর ভিতরে তো এটা ট্যাপেটাম বললামই, তারপরে স্পোরোজিনাস টিস্যু। তাহলে এটা কোত্থেকে সৃষ্টি হলো, এটা থেকেই, কিন্তু এটা থেকে এটা সৃষ্টি হলো, এটা অপরিণত অবস্থায়, আর পরবর্তী দেখলাম এটা পরিণত অবস্থায়। আর একটা জিনিস মনে রাখবো, এই যে পরাগধানীর এই একটাকে বলবো থিকা। তাহলে এখানে দুটো থিকা আছে, বলবো ডাইথিকাস পরাগধানী। আর একটা থিকাতে দুটো করে লোব থাকে। তাহলে দুটো থিকাতে টোটাল 4টে লোব। আর 4টে লোবে এরকম অংশ 4টে দেখতে পাবো, 1 2 3 4টে। তাহলে এটাকে কি বলছি, এগুলো পরবর্তী কি সৃষ্টি করবে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তো তাই জন্যে এই যখন কি বলে, থিকা যখন দুটো থাকে, ডাইথিকাস পরাগধানী, তো সেক্ষেত্রে তাকে বলবো টেট্রাস্পোরাঞ্জিয়েট। কেন বলবো, কারণ হচ্ছে সেখানে স্পোরাঞ্জিয়াম কটা আছে, সেখানে স্পোরাঞ্জিয়াম আছে 4টে।
তাহলে বলছে পরাগধানীর প্রস্থচ্ছেদ বাইরে থেকে ভেতরের দিকে স্তরগুলি হলো। তাহলে একদম বাইরে কি রয়েছে দেখছি, এপিডার্মিস, তারপরে কি এন্ডোথেসিয়াম, তারপরে কি মধ্যস্তর, তারপরে কি, তারপরে হচ্ছে ট্যাপেটাম। তাহলে এখানে যদি দেখি প্রথমে আছে মধ্যস্তর, তাহলে এটা হচ্ছে না, প্রথমে একদম কি হবে, এপিডার্মিস, তারপরে বলছে ট্যাপেটাম, প্রথমে হবে না, তারপরে কি দেখতে পাচ্ছি, বহিত্বক, এটা হতে পারে, বা এন্ডোথেসিয়াম, এখানে তো বহিত্বক বলেইনি, তাহলে কি হবে উত্তর, বহিত্বক, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর। আচ্ছা এখানে বানানটা একটু গোলমাল আছে, তাহলে কি হবে, মধ্যস্তর, তাহলে মধ্যস্তর, তাহলে মধ্যস্তর আর ট্যাপেটাম। পরের প্রশ্ন দেখব, নেবেনকার্ন কিসের অংশ? তাহলে এখানে আমরা এক কাজ করি, যদি এই একটা অংশ, তাহলে এই হচ্ছে একটা শুক্রাণু, যার এখানে কি থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে, মস্তকে একটা নিউক্লিয়াস থাকবে, আর তার বাইরে এটা এইভাবে দেখিয়ে দিচ্ছি, এটাকে কি বলবো, এটাকে বলবো অ্যাক্রোজোম, এটা অ্যাক্রোজোম। তাহলে এই যে অংশটা, এখান থেকে এই অংশটা, তাহলে একে কি বলবো, একে বলবো মস্তক। তারপরে যদি দেখি যে এই অংশটা, এখান থেকে এই অংশটা, একে কি বলবো, একে বলবো গ্রীবা। আর তারপর এখান থেকে এই অংশটাকে বলবো মিডল পিস, বা যেটাকে বলবো দেহ। আর তারপরে যে এই অংশটা, যেটা এটা আলাদা করে, এটা এটা পুরোটা, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো পুচ্ছ। তাহলে এটা মস্তক, এটা গ্রীবা, এটা দেহ, আর এটা হচ্ছে পুচ্ছ। তাহলে সেখানে যদি দেখি যে এই জায়গায় একটা সেন্ট্রিওল আছে, আর এখানে একটা সেন্ট্রিওল আছে, আর এখানে একটা সেন্ট্রিওল আছে, তাহলে টোটাল 3টে সেন্ট্রিওল থাকবে। এই যে সেন্ট্রিওলটা আর এই সেন্ট্রিওলটা ফার্স্ট লিখি, তাহলে এগুলো কোথায় রয়েছে, এই দুটো রয়েছে গ্রীবাতে, তাহলে একে বলবো প্রক্সিমাল, এটা প্রক্সিমাল সেন্ট্রিওল, এটা কি বলবো, এটাকে বলবো ডিস্টাল সেন্ট্রিওল। এই একটা সেন্ট্রিওল যেটা দেহের শেষ প্রান্তে থাকবে, যেখান থেকে পুচ্ছ গঠন হবে, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো টার্মিনাল সেন্ট্রিওল। তাহলে এগুলো কি রয়েছে, এগুলো সেন্ট্রিওল। তাহলে এছাড়া এখানে কি দেখতে পাবো, যে এখানে একটা সর্পিল আকারে বিন্যস্ত কি দেখতে পাবো, মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা কি বলছি, সর্পিল আকারে বিন্যস্ত মাইটোকন্ড্রিয়া। আর এখানে সাইটোপ্লাজমের একটা ঘন লেয়ার থাকবে, তাহলে সাইটোপ্লাজমের একটা ঘন লেয়ার থাকবে। তাহলে এই যে সাইটোপ্লাজমের ঘন লেয়ার, তাহলে এইটাকে কি বলবো, এইটাকে বলবো নেবেনকার্ন। আচ্ছা না না, এটাকে নেবেনকার্ন বলবো না, এটাকে বলবো ম্যানচেটি। তাহলে এটাকে কি বলবো, এটা বলবো ম্যানচেটি। আর এখানে যেই মাইটোকন্ড্রিয়াটা যেটা রয়েছে সর্পিল আকারে বিন্যস্ত, তাকে কি বলবো, তাকে বলবো নেবেনকার্ন, তাকে বলবো নেবেনকার্ন। আর এটা তো পুচ্ছ দেখলামই। তাহলে এখানে বলছে নেবেনকার্ন কিসের অংশ, তাহলে নেবেনকার্ন কি, নেবেনকার্ন হচ্ছে শুক্রাণুর দেহতে অবস্থিত সর্পিল আকারে বিন্যস্ত মাইটোকন্ড্রিয়া। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে শুক্রাণু। এবার এখানে বাকি যে অপশনগুলো, ভ্রূণ, ডিম্বাণু ছিল, বা এখানে পরিণত ডিম্বথলি ছিল, পরিণত ডিম্বথলির মধ্যে উসাইড থাকে, যেটাকে ডিম্বাণু বলছি। তাহলে সেই ছবিটা আমরা যদি একবার দেখি, আমরা ধরে নিই যে এইটা একটা গ্রাফিয়ান ফলিকাল বা পরিণত ডিম্বথলি, যার কেন্দ্রে দেখতে পাবো উসাইড রয়েছে, কেন্দ্রে উসাইড রয়েছে, এটা ধরে নিচ্ছি উসাইড। আর এখানে এই একটা লেয়ার থাকবে, গ্রানুলোসা সেলের একটা লেয়ার থাকবে।
একটা গ্রানুলোসা কোষস্তর আছে। আমি এখানে একটা স্তরেই দেখালাম, এখানে বেশ কয়েকটি স্তরে সজ্জিত থাকে, এখানেও তাই থাকবে। আর এখানে গ্রানুলোসা কোষস্তর দিয়ে এটা যুক্ত থাকবে। আর বাইরে থেকে যেটা থাকবে সেটা আবার একটা কোষস্তর, যেটাকে এখন যেটা আঁকছি সেটা ধরে নিচ্ছি থিকা ইন্টারনা। আর একদম বাইরের দিয়ে সেটা কি হবে, থিকা এক্সটার্না। তাহলে বুঝে নেবো এখানে দুটো লেয়ার আছে, বাইরেরটা থিকা এক্সটার্না আর ভিতরটা থিকা ইন্টারনা। তাহলে এটাকে কি বলছি, আর পুরো লিখছি না, থিকা এক্সটার্না আর এটা হচ্ছে থিকা ইন্টারনা। আর তার ভিতরে যে এগুলো রয়েছে এগুলোকে বলবো গ্রানুলোসা কোষ। গ্রানুলোসা কোষ। আর এইটাকে বলবো, এই যেটা যুক্ত রেখেছে উসাইটের সাথে গ্রানুলোসা কোষস্তর, সেটা কি বলবো, কিউমুলাস উফেরাস। তাহলে এটাকে বলবো কিউমুলাস উফেরাস। তাহলে এটা একটা কিসের, এটা একটা পরিণত ডিম্বথলির গঠন। আর ডিম্বাণু কোনটাই ভিতরে উসাইটটা। এখানে কি কি থাকবে, যে বাইরের দিকে কি থাকবে, করোনা রেডিয়াটা, তারপর যেটা থাকবে জোনা পেলুসিডা। তো এইসব জিনিসগুলো কিন্তু থাকবে। যাই হোক, তাহলে এখানে নেবেনকান কিসের অংশ, শুক্রাণু। শুক্রাণুর কাকে বলবো, নেবেনকান হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সর্পিল আকারে বিন্যস্ত মাইটোকন্ড্রিয়াটাই হচ্ছে নেবেনকান। আর সাইটোপ্লাজমের যে ঘন লেয়ার সেটাকে কি বলবো, সেটাকে বলবো ম্যানচেটি। পরের প্রশ্ন দেখব, গর্ভনিরোধনের হরমোন সম্পর্কিত পদ্ধতিতে নিম্নলিখিত কোন হরমোনটি বা হরমোনগুলি স্ত্রীদেহে উচ্চ তাপমাত্রা বজায় রাখা হয়। তাহলে এখানে কি হবে, এখানে দেখছি FSH, LH, প্রোজেস্টেরন, AB উভয়ই। তাহলে এখানে উত্তর কিন্তু হবে প্রোজেস্টেরন। তাহলে আমরা জানি প্রোজেস্টেরন এটা কিন্তু ডিম্বাণু নিঃসরণে বাধা দেয়, কি করে, আর উচ্চ মাত্রায় বজায় রাখে, স্ত্রীদেহে উচ্চ মাত্রায় বজায় রাখা হয়। বেশ, তাহলে এবার এটা কি দেখব, যে প্রোজেস্টেরন যদি বলি, তাহলে সেটা আমরা জানি প্রোজেস্টেরন অনলি পিল, POP। তাহলে সেই পিতে প্রোজেস্টেরন থাকে। তাছাড়া আমরা যদি দেখি কি কম্বাইন পিল, যেখানে কি থাকবে, প্রোজেস্টেরন থাকবে, সাথে সাথে ইস্ট্রোজেনও থাকবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই থাকছে। আর FSH তো জানি ফলিকাল স্টিমুলেটিং হরমোন, যেটা কি করে, যেটা প্রাইমর্ডিয়াল ফলিকাল থেকে, এদিকে লিখে দিই, প্রাইমর্ডিয়াল ফলিকাল থেকে কি করে, গ্রাফিয়ান ফলিকাল তৈরি করে। তাহলে গ্রাফিয়ান ফলিকাল তৈরি করে। আর একটা হচ্ছে LH, যেটাকে লিউটিনাইজিং হরমোন বলবো, যেটা কি করে, LH হরমোন যদি বেশি থাকে তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, ওভিউলেশন। আর LH হরমোনের বেশি থাকাটাকে কি বলবো, LH সার্জ। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে উত্তর কি হবে, প্রোজেস্টেরন। পিতা হেটেরোজাইগাস A ব্লাড গ্রুপ। তাহলে এবার ব্লাড গ্রুপের কথা যদি বলি, যে ABO রক্ত শ্রেণী। তাহলে এই ABO রক্ত শ্রেণীতে যদি আমরা দেখি যে 3 প্রকারের অ্যালিল হয়, একটা হচ্ছে IA, একটা IB, আর একটা হচ্ছে I0 বা IO, যেটা কি আমরা ছোট হাতের I দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই একটা অ্যালিল, এই একটা অ্যালিল, আর এই একটা অ্যালিল। তাহলে টোটাল 3টে অ্যালিল। আর মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য 2টো অ্যালিল থাকে। তাহলে এখানে 2-এর বেশি অ্যালিল হয়ে যাচ্ছে, তাহলে তখন তাকে কি বলবো, মাল্টিপল অ্যালিল। তাহলে মাল্টিপল অ্যালিল। তাহলে এটা কিন্তু মনে রাখবো যে ABO রক্ত শ্রেণী কিন্তু একটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, আর যেটাকে কি বলতে পারি, যেটা মাল্টিপল অ্যালিল। এবার বলছে কি, যে পিতা হেটেরোজাইগাস। তাহলে পিতা বলছে হেটেরোজাইগাস A ব্লাড গ্রুপ। তাহলে A ব্লাড গ্রুপ হতে গেলে তাহলে আমরা জানি যে IA-টা প্রকট কার ওপর, I0-র ওপর। IB-টা প্রকট কার ওপর, I0-র ওপর।
তার মানে বুঝতে পারছি I0 প্রচ্ছন্ন কার ওপর, IA এবং IB এর ওপর। এবার যদি দেখি যে বলছে হেটেরোজাইগাসে, মানে এ ব্লাড গ্রুপ হবে কিন্তু হেটেরোজাইগাস হবে, অর্থাৎ দুটোই হোমোজাইগাস হবে না। হোমোজাইগাস হলে IA আর IA থাকতো, তাহলে হেটেরোজাইগাস মানে কি বুঝতে পারছি যে IA আছে আর তার সাথে কে থাকতে পারবে, নিশ্চয়ই IB নয়, কারণ দুটোই প্রকট, তাহলে কে থাকবে I0। তাহলে আমি এখানে I0 বা IO এটাই লিখে দিলাম এখানে। তাহলে এটা হেটেরোজাইগাস হলো, পিতা হেটেরোজাইগাস এ ব্লাড গ্রুপ, আর মাতা বলছে হেটেরোজাইগাস বি, তাহলে হেটেরোজাইগাস বি হলে কি হবে IB আর I0, তাহলে কি বলবো এটা হেটেরোজাইগাস বি ব্লাড গ্রুপ। তাহলে এই দুটোর মধ্যে যদি ক্রস হয় তাহলে দেখতেই পাচ্ছি যে কি হবে, যে IA IB সৃষ্টি হতে পারবে কি করে, যে পিতার দেহ থেকে IA এলো আর মাতার দেহ থেকে IB এলো, তাহলে হতে পারে একটা কন্ডিশন। এবার হতে পারে যে পিতার দেহ থেকে তো IA এলো আর মাতার দেহ থেকে I0 এলো, তাহলে এটাও একটা কন্ডিশন হতে পারে, যে এখান থেকে IA এলো, এখান থেকে I0 এলো। বেশ, এবার আবার কি হতে পারে, যে এখান থেকে যে মাতার দেহ থেকে IB এলো আর পিতার দেহ থেকে I0 এলো, তাহলে এই মাতার দেহ থেকে IB এলো আর পিতার দেহ থেকে I0 এলো, এটাও হতে পারে। এবার কি, যে পিতার দেহ থেকেও I0 এলো আর মাতার দেহ থেকেও I0 এলো, এটাও হতে পারে, যে এর থেকে I0 এলো, এর থেকে I0 এলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি IA IB হলে ব্লাড গ্রুপ হবে কি AB, IA I0 হলে ব্লাড গ্রুপ হবে A, IB I0 হলে ব্লাড গ্রুপ হবে B, আর I0 হলে ব্লাড গ্রুপ হবে O। তাহলে কি হতে পারে, AB হতে পারে, A হতে পারে, B হতে পারে, O হতে পারে। তাহলে এখানে কি দেখবো, এখানে উত্তর হবে অপশন ডি, AB O। এবার এখানে যদি খেয়াল করি AB ব্লাড গ্রুপটা, এটাও প্রকাশ পেয়েছে, বিটাও প্রকাশ পেয়েছে, আর মেন্ডেল কি বলেছিল, দুটোর মধ্যে একটা প্রকট হবে একটা প্রচ্ছন্ন হবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোই প্রকট, তাহলে এই ঘটনাটি কি বলবো, সহপ্রকটতা। তাহলে কিন্তু খেয়াল রাখবো যে কি, যে AB ও রক্ত শ্রেণীর AB ব্লাড গ্রুপটা কি বলা হচ্ছে, সহপ্রকটতা। পরের প্রশ্ন দেখব, নিম্নলিখিতগুলির মধ্যে ভুল বক্তব্যটি চিহ্নিত করো। তাহলে নিম্নলিখিতের মধ্যে ভুল বক্তব্যটি চিহ্নিত করো। এবার কি বলছে, জ্যাকব মোনার্ড ওপেরন কনসেপ্টের প্রবক্তা। হ্যাঁ, জ্যাকব আর মোনার্ড, তাহলে জ্যাকব আর মোনার্ড এরা কি করতে, এরা ওপেরন কনসেপ্টের কিন্তু প্রবক্তা, ঠিক আছে। তাহলে ওপেরন একটি গঠনগত জিন, একটি অপারেটর জিন, একটি প্রোমোটার জিন এবং রেগুলেটর জিন নিয়ে গঠিত। হ্যাঁ ঠিক, তাহলে এটাও ঠিক। ইনডিউসেবল ওপেরনগুলি ইনডিউসার বর্তমান থাকলে সুইচ অন হয়, তাহলে ইনডিউসেবল ওপেরনগুলি ইনডিউসার বর্তমান থাকলে সুইচ অন হয়, এটাও ঠিক। যদি আমরা দেখি এই যে একটা, এখানেই ছোট করে আঁকি, যে এই একটা ওপেরন সিস্টেম যদি ধরি, তো তার মধ্যে কি থাকবে, এখানে এরকম আগেও এঁকেছিলাম ক্লাসে, এটা P, এটা I, এটা P, এটা O, এটা Z, এটা Y, এটা A। তাহলে আমরা যদি বলি এই পিগুলো সব কি প্রোমোটার অঞ্চল, আর প্রোমোটার অঞ্চল কার হয়, কোনো একটা জিনের। আর এখানে আই যেটা রয়েছে না, এই আইটা কি তৈরি করবে, আইটা তৈরি করবে একটা রিপ্রেসার প্রোটিন, বেশ, যার কিন্তু অ্যালোস্টেরিক সাইট থাকবে, সেটা আমরা বলেছিলাম, আগের দিনও বলেছিলাম। তাহলে ধরে নিচ্ছি যে এই যে স্থানটা, বা এটা আমি আরেকবার আঁকি, এই নিচের যে স্থানটা আমরা ধরে নিচ্ছি এই স্থানে কে যুক্ত হতে পারে, এই স্থানে যুক্ত হতে পারে অপারেটর, আর এই স্থানে যুক্ত হতে পারে কে, এই স্থানে যুক্ত হতে পারে ইনডিউসার। কিন্তু একসাথে দুটো কখনোই যুক্ত হতে পারে না। তাহলে ব্যাপারটা বলছে কি, ইনডিউসার ওপেরনে ইনডিউসার বর্তমান থাকলে, তাহলে ইনডিউসার বর্তমান এখানে ইনডিউসার হিসাবে কে, ইনডিউসার হিসাবে যেটা থাকবে, তো সেটা কি, সেটা হচ্ছে অ্যালোল্যাকটোজ। তাহলে এই যে ইনডিউসেবল ওপেরনের ক্ষেত্রে, ল্যাক ওপেরনের ক্ষেত্রে ইনডিউসার হিসাবে কে থাকবে,
ইনডিউসার ওপেরনে কি থাকবে? অ্যালোল্যাক্টোজ। তাহলে মনে রাখবো ইনডিউসেবল যে ওপেরন বলছি তার একটা উদাহরণ হচ্ছে ল্যাক ওপেরন। আর পরে রিপ্রেসেবল ওপেরন বলছে, সেটা বলো ট্রিপ্টোফ্যান ওপেরন, টিআরপি ওপেরন। বেশ, তাহলে বলছি ইনডিউসেবল ওপেরনগুলি ইনডিউসার বর্তমান থাকলে সুইচ অন হয়। হ্যাঁ, তাহলে এবার ইনডিউসার গিয়ে যদি এখানে জুড়ে যায়, আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যালোল্যাক্টোজ আর এখানে গিয়ে জুড়ে গেল, তাহলে এটা গিয়ে জুড়ে গেলে এর আকৃতি পরিবর্তন করবে আর একে গিয়ে কিন্তু এখানে যুক্ত হতে দেবে না। আর এ যুক্ত না হলে এই যে অংশটা রয়েছে এটা এক্সপ্রেস করবে, আর সেটাকে কি বলবো? সুইচ অন অবস্থা। তাহলে তো এটা ঠিক অবশ্যই। তাহলে কি ইনডিউসেবল ওপেরনগুলি ইনডিউসার বর্তমান থাকলে সুইচ অন হয়, এটা ঠিক উত্তর। এরপরে কি বলছে? রিপ্রেসেবল ওপেরনগুলি মানে টিআরপি ওপেরন, যেটা ট্রিপ্টোফ্যান ওপেরন, তাহলে সেখানে আমরা যদি দেখি যে এই জায়গাটায় আর এটা হচ্ছে, এদিকটা হচ্ছে সাংগঠনিক জিন আর এগুলো রেগুলেটরি জিন আছে। বেশ, তাহলে এবার এখান থেকে যেটা তৈরি হয় রিপ্রেসার প্রোটিন, যেটা তৈরি হবে, রিপ্রেসার প্রোটিনটা কীরকম অবস্থায় থাকে? ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তাহলে রিপ্রেসার প্রোটিন তৈরি হয়ে গেলেও এটা যদি অপারেটর হয় এখানে গিয়ে যুক্ত হতে পারে না, এখানে গিয়ে যুক্ত হতে পারে না। আর এখানে যে অংশটা আছে, এই যে অংশটা আছে, এটা এক্সপ্রেস করে, আর এটা ট্রিপ্টোফ্যান এক্সপ্রেস করে। ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, তাহলে এক্সপ্রেস করে দিয়ে প্রচুর ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এবার পরবর্তীতে যখন ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড অনেক হয়ে যায়, তখন ট্রিপ্টোফ্যানটা কি করে? এই ইনঅ্যাক্টিভ যে রেগুলেটর জিন থাকে সেই রেগুলেটর জিন এসে যুক্ত হয়ে যায়। তাহলে এই অংশটা কি? রেগুলেটরি জিন। তাহলে এখানে এই যে ট্রিপ্টোফ্যান এসে ইনঅ্যাক্টিভে যুক্ত হয়ে যায়, দিয়ে তাকে সক্রিয় বানায়, আর সক্রিয় হলে সে অপারেটরে গিয়ে যুক্ত হতে পারে। আর তখন এটা কি হয়ে যায়? সুইচ অফ অবস্থা হয়ে যায়, তখন সেটা হয়ে যায় সুইচ অফ। তাহলে সুইচ অফ কখন হবে? যখন যে রেগুলেটর প্রোটিন আছে সেটা যে এটা এই অঞ্চলটা রেগুলেটর যে জিনটা আছে, এই অঞ্চলটা যদি এই অঞ্চলটা যদি আমরা দেখি এটা প্রোমোটার, আমরা ধরে নিই এই অঞ্চলটাকে এটা, তাহলে এটা প্রোমোটার রিজিয়ন আর এই জায়গাটা হচ্ছে রেগুলেটরি জিন। তাহলে এই প্রোমোটার রেগুলেটরি জিনকে এক্সপ্রেস করালো, তাহলে এখানে রেগুলেটর এক্সপ্রেস হলো। এবার এক্সপ্রেস হওয়ার পর সে কিন্তু অপারেটরে যুক্ত হতে পারছে না, কারণ কি? এটা ইনঅ্যাক্টিভ। একে ইনঅ্যাক্টিভ করতে হলে কে সক্রিয় করতে পারে? ট্রিপ্টোফ্যান। আর এই অঞ্চলটা ধরে নিচ্ছি ট্রিপ্টোফ্যানের জন্য দায়ী, তাহলে ট্রিপ্টোফ্যান তৈরি করছে। সেই ট্রিপ্টোফ্যান যখন যুক্ত হয়ে যাচ্ছে কার সাথে? যখন যুক্ত হয়ে যাচ্ছে ওই রেগুলেটর জিনের সাথে, সে হয়ে যাচ্ছে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হয়ে গেলে এখানে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমরা এখানে দেখতে পাচ্ছি এই কম্প্রেসর বলেছে, এটা কোরিপ্রেসর বলবো, কোরিপ্রেসর। যখনই কোরিপ্রেসর যুক্ত হবে কোথায়? রিপ্রেসেবল ওপেরনে। রিপ্রেসেবল ওপেরনে কার সাথে? এই রেগুলেটরি জিনের সাথে। তো তখন কি হবে? তখন এগিয়ে এখানে যুক্ত হয়ে এই অবস্থাটা কী করে দেবে? সুইচ অফ করে দেবে। আর এখানে কি বলছে? সুইচ অন করে দিচ্ছে। তাহলে এটা সুইচ অন তো হবে না, কি হবে? সুইচ অফ। তাহলে এটা কিন্তু হচ্ছে না, তাহলে কি হবে? সুইচ অফ। তাহলে এখানে কি হবে? এখানে এই 3 নম্বর, এই যে 4 নম্বর অপশনটা আছে, এই 4 নম্বর অপশনটা কিন্তু ভুল হবে। কারণ কি বলছে? এখানে সুইচ অন বলছে, কিন্তু হবে কি? হবে সুইচ অফ। এবার এখানে যদি আমরা অপশনগুলোকে দেখি, তাহলে অপশন দেখা যাবে কি যে 4 তো আছে, কিন্তু 3 নম্বরটাতেও 4 আছে, বিন নম্বরটাতেও 4 আছে, আর সেখানে 2টাকে বলছে ভুল, একটাকে বলছে 2, 3টাকে ভুল। কিন্তু 2, 3 মোটেই ভুল হবে না, একমাত্র এখানে অপশন 4টা ভুল হবে। তাহলে এখানে সেরকম কোনো অপশন নেই, এখানে অপশনটা একটু গোলমাল আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? 4 নম্বর অপশনটা, 4 নম্বর অপশন। তাহলে 4 নম্বরটা এখানে ভুল উত্তর। তাহলে একটু ভালো করে দেখে নেবে ইনডিউসেবল ওপেরন কি, রিপ্রেসেবল ওপেরন কি। তাহলে ইনডিউসের ওপেরনের একটা উদাহরণ হচ্ছে কি ল্যাক ওপেরন, আর রিপ্রেসেবল এর উদাহরণ হচ্ছে একটা টিআরপি ওপেরন, ট্রিপ্টোফ্যান ওপেরন। তাহলে ইনডিউসারে কি হয়? যখন রেগুলেটরি জিনটা যেটা থাকে, রিপ্রেসর যে প্রোটিনটা থাকে, তার সাথে গিয়ে যদি ইনডিউসার যুক্ত হয়ে যায়, তখন কি হবে? সে কিন্তু আর ওখানে যুক্ত হতে পারছে না অপারেটরে, আর অপারেটরে যুক্ত হতে পারছে না বলে কি হবে? বাকি অংশটা এক্সপ্রেস করতে পারবে না, তখন সেটাকে বলবো কি? সুইচ অন অবস্থা। যখন যুক্ত থাকবে তখন
যখন যুক্ত হতে পারছে না তো তখন এক্সপ্রেস করতে পারবে, তাই সেটাকে বলবো সুইচ অন অবস্থা। কিন্তু এর ক্ষেত্রে উল্টো, কারণ হচ্ছে যখন ওটা তৈরি হচ্ছে যে রেগুলেটর প্রোটিনটা, তো সেইটা কিন্তু কি থাকছে, সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে। আর সেটা অ্যাক্টিভ কখন হচ্ছে, যখন তার সাথে ট্রিপ্টোফ্যান যুক্ত হচ্ছে। আর সেইটা যুক্ত হলে ওটা গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে কোথায়, এই যে রিপ্রেসর প্রোটিনটা যুক্ত হয়ে যাচ্ছে কোথায়, অপারেটারে, আর কিন্তু তখন এক্সপ্রেস করছে না। তাই বলছি যে কো রিপ্রেসর যদি বর্তমান থাকে, তাহলে কো রিপ্রেসর যুক্ত হবে এই ইনঅ্যাক্টিভ রিপ্রেসরের সাথে, দিয়ে কি হবে, অপারেটারে যুক্ত হয়ে গিয়ে একে সুইচ অবস্থায় রেখে দেবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, যে ভুল বক্তব্যটি চিহ্ন করো। কোনটা ভুল বক্তব্য, 4। কেন ভুল, এখানে বলছে সুইচ অন, কিন্তু হবে সুইচ অফ। পরের প্রশ্ন দেখব, সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে কোনটি সঠিক। তাহলে এখানে বলছে কোনটি সঠিক। তাহলে এবার এখানে কি বলবো, যে ডিএনএ আরএনএ থেকে ডিএনএ থেকে পলিপেপটাইড, এটা বিশেষ কিছু আলোচনা করব না। তো আমরা জানি কি, যে ডিএনএ থেকে আরএনএ আর আরএনএ থেকে পলিপেপটাইড, এটা কি আমরা কি বলি, এটা কি বলি, সেন্ট্রাল ডগমা। তাহলে ডিএনএ থেকে ডিএনএ হবে, ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে পলিপেপটাইড হবে। তাহলে ডিএনএ থেকে ডিএনএটাকে যদি বলি 1 নম্বর, ডিএনএ থেকে আরএনএকে যদি বলি 2 নম্বর, আর আরএনএ থেকে পলিপেপটাইডকে যদি বলি 3 নম্বর, তাহলে এখানে আমরা লিখবো 1, 2 আর 3। যদিও আমরা জানি সবাই, তাহলে এটাকে কি বলবো, রেপ্লিকেশন। 2 নম্বরটাকে কি বলবো, ট্রান্সক্রিপশন। আর 3 নম্বরটা কি বলবো, ট্রান্সলেশন। তাহলে এখানে উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন দেখব, কোনো একটি পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন প্রাকৃতিক নির্বাচন ছাড়াই আকস্মিকভাবে ঘটতে পারে। যখন এই শব্দগুলো দেখব, যে জিন জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন, তারপরে প্রাকৃতিক নির্বাচন ছাড়া আকস্মিকভাবে আমূল পরিবর্তন, এইসব যদি দেখি, হঠাৎ আমূল পরিবর্তন, সেগুলো দেখা মানেই সেগুলোকে কি বলবো, জেনেটিক ড্রিফট। এটা সম্পর্কে আর কিছু আলোচনা করব না, কারণ জেনেটিক ড্রিফট কিন্তু আগের দিন একটা প্রশ্নে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে কি হবে, 7 নম্বরের প্রশ্নের উত্তর হবে জেনেটিক ড্রিফট। নিম্নলিখিত নমুনাগুলির মধ্যে কোনটি পরজীবী জীবনচক্র সম্পূর্ণ করতে মশকির প্রয়োজন হয়। তাহলে এবার এখানে যদি দেখি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, তাহলে এটা কি করে, অ্যাসকারিয়াসিস। তাহলে কি বলছে, জীবনচক্র সম্পূর্ণ করতে মশকির প্রয়োজন। তাহলে এটা মশকির প্রয়োজন নয়, তাহলে উচেরেরিয়া ব্যাংক্রপ্টি, তাহলে এটা কি রোগ সৃষ্টি করে, ফাইলেরিয়া। হ্যাঁ, এবার এখানে যদি বলি, হ্যাঁ অবশ্যই এখানে মশকির প্রয়োজন হয়, এটাতে হয় না। তাহলে এই একটাতে হচ্ছে না বলে এটা উত্তর হবে না। তবে হচ্ছে লেশম্যানিয়া ডোনোভ্যানি, এটা কি করে, কালা জ্বর সৃষ্টি করে, কালা জ্বর। কে ছড়ায়, বালি মাছি, বালি মাছি। তাহলে লেশম্যানিয়া ডোনোভানি যেহেতু হচ্ছে না, এটা যেহেতু হচ্ছে না, তাহলে এই উত্তরটাও হবে না। এবার বলছে প্লাজমোডিয়াম ওভালি, এটা ম্যালেরিয়া সৃষ্টি করে। এটাকে বলতে পারি যে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া, কে প্লাজমোডিয়াম ওভালি। তাহলে এটা উত্তর হতো, কিন্তু এটার জন্য হচ্ছে না। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, আবারও এই জন্য হবে না, এখানে দেখলাম অ্যাসকারিয়াসিস। আর তারপর হচ্ছে লেশম্যানিয়া ডোনোভানি, এটা এখানে দেখলাম এটা হতো, কিন্তু এটা যেহেতু হচ্ছে না তাই হবে না। তাই বলা যায় কি, উত্তর অবশ্যই অপশন ডি হবে। এবার দেখে নি অপশন ডিতে কি কি রয়েছে। একটা হচ্ছে উচেরিরিয়া ব্যাংক্রাফটি, একটু আগেই বললাম কি, ফাইলেরিয়া, তাহলে এটা ফাইলেরিয়া। আর এটা কি, এটা হচ্ছে ম্যালেরিয়া, দুটোই মশকি দ্বারা। তাহলে উত্তর হবে কি, অপশন ডি। পরের প্রশ্ন দেখব, মোনাস্কাস পারপিউরিয়াস, তাহলে কি, মোনাস্কাস পারপিউরিয়াস, এটা একটা কিসের উদাহরণ, এটা একটা ইস্ট, হলো এক প্রকারের ইস্ট বলেই দিয়েছে, যা নিম্নলিখিত পদার্থটি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। তাহলে কি হবে, স্ট্যাটিন।
যেটা কি হয়, ব্লাড কোলেস্টেরল কমায়। তাহলে এটা কি করে, স্ট্যাটিন কি করে, ব্লাড কোলেস্টেরল কমায়। এখানে আরেকটা অপশন মনে রাখবো, স্ট্রেপ্টোকাইনেজ। এটা পাওয়া যায় কোথায় থেকে, স্ট্রেপ্টোকক্কাস থেকে, স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া থেকে, এখান থেকে পাওয়া যায়। এটা জমাট বাঁধা রক্তকে তরল করতে ব্যবহার করা হয় স্ট্রেপ্টোকাইনেজ। আগের দিনই একটা প্রশ্নে পেয়েছিলাম, আচ্ছা আচ্ছা এখানে না, এটা প্র্যাকটিস করানোর সময় পেয়েছিলাম। তো সেটা কি ছিল, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন রোগে যে কোন ওষুধটি দেওয়া হয়, তাহলে সেটা কি, সেটা তৎক্ষণাৎ যেটা দেওয়া হবে সেটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। কোথা থেকে পাওয়া যায়, স্ট্রেপ্টোকক্কাস। পরের প্রশ্ন দেখব, কোন রোগের জন্য প্রথম জিন থেরাপি ব্যবহৃত হয়। তাহলে জিন থেরাপি প্রথম দেখব কি, জিন থেরাপি কি। জিন থেরাপি মানে থেরাপি মানে একটা চিকিৎসা, আর জিন বলতে জিনগত যদি ত্রুটি থাকে। তাহলে কোনো একটা জীবের কোনো ত্রুটিপূর্ণ যদি জিন থাকে, কোনো একটা জীবের ত্রুটিপূর্ণ জিন আছে, এবার ত্রুটিপূর্ণ জিন মানে কি হবে, তাহলে কোনো একটা সমস্যা সৃষ্টি করবে। তাহলে ত্রুটিপূর্ণ জিনটাকে কি করব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেটা স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করব, জিন দ্বারা প্রতিস্থাপিত। তাহলে যা বললাম, আশা করি যে জিন থেরাপি কাকে বলে যদি পড়ে 1 নম্বরে, নিশ্চয়ই সবাই বলতে পারবে যে ত্রুটিপূর্ণ জিনকে, কোনো একটা জীবের ত্রুটিপূর্ণ জিনকে স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করাকে জিন থেরাপি বলে। তাহলে এই জিন থেরাপি ব্যবহৃত হয়, এখানে যে রোগগুলো দেখবে, একটা হচ্ছে বলছে ডায়াবেটিস, একটা বলছে কি চিকেন পক্স, আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। তাহলে এখানে যদি দেখি রিউমাটয়েড আর্থারাইটিস যেটা দেখব, সেটা একটা অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন ডিজিজ। আর ডায়াবেটিস মেলিটাস তো জানি ইনসুলিনের জন্য হয়, ইনসুলিনের কম ক্ষরণ। আর চিকেন পক্স তো ভাইরাস ঘটিত রোগ। তাহলে কি, ভ্যারিসেলা ভাইরাস থেকে চিকেন পক্স হয়। রিউমাটয়েড আর্থারাইটিস তো বললাম, অটো ইমিউন ডিজিজ। আর এখানে স্কিড বলছে, স্কিড বলতে আসলে এটা বলছে SCID, সিভিয়ার কম্বাইন ইমিউনোডেফিসিয়েন্সি। তাহলে এটা কি, SCIDর ফুল ফর্ম। এবার এই SCID রোগে একটা জিন যার নাম হচ্ছে ABA জিন, এর এক্সপ্রেস ঠিকঠাক হয় না, ত্রুটিপূর্ণ এক্সপ্রেস হয়। তাহলে তার জন্য কি হচ্ছে, একটা উৎসেচক তৈরি হচ্ছে না, সেটা হচ্ছে কি ডিঅ্যামাইনেজ। তাহলে এর জন্য কিন্তু SCID হচ্ছে। তাহলে জিন থেরাপি কিন্তু এটা প্রথমে ব্যবহৃত হয়, যে একটা 4 বছরের বয়স একটা বাচ্চা, তো তার ক্ষেত্রে এটা হয়, এবং সেটা জিন থেরাপির মধ্যে কিন্তু সেটা সারানো সম্ভব হয়। এটা প্রথম হয়েছিল আর কি। পরবর্তী প্রশ্ন দেখব, 11 নম্বর প্রশ্ন, GAATTC যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অনেকবার পড়েছি। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি, এটাকে বলবো আণবিক কাঁচি বা মলিকিউলার সিজার, আণবিক কাঁচি। তাহলে এটা শনাক্তকরণ স্থান সেটি হলো, তাহলে কোনটার কথা বলছে, GAATTC। তাহলে কার এটা শনাক্তকরণ স্থান, সেটা হচ্ছে কি EcoR1, একটা বহুল ব্যবহৃত একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আর এখানে দেখবো কাকে, HIN2কে। তাহলে HIN2 হচ্ছে প্রথম আবিষ্কৃত এন্ডোনিউক্লিয়াস। তাহলে প্রথম আবিষ্কৃত এন্ডোনিউক্লিয়াস হচ্ছে HIN2। তাহলে এখান থেকে আর কিছু বলার নেই। তাহলে পরের প্রশ্ন দেখব, যে স্থানে দুটি প্রধান কমিউনিটি মিলিত হয়। তাহলে এই একটা কমিউনিটি আর এই একটা কমিউনিটি, দুটো কমিউনিটি, তাহলে যেখানে মিলিত হলো সেই জায়গায় একটা মিশ্র জলবায়ু দেখা যাচ্ছে, এই জায়গায় মিশ্র জলবায়ু।
তাহলে এখানে যে জীবটা জন্মাচ্ছে সেটা মিশ্র প্রকৃতির কিছু, মানে মিশ্র প্রকৃতির বলতে এখানে পরিবেশটা একটা মিশ্র প্রকৃতির পরিবেশ, আর এই জায়গায় যে এটা জীব বৈচিত্র্য সেটাকে বলবো ইকোটোন। ইকোটোন। তাহলে যে স্থানে দুটি প্রধান কমিউনিটি মিলিত হয় সেই স্থানে কি বলবো? ইকোটোন। পরবর্তী প্রশ্ন দেখব, একটি ঘন্টা আকৃতির বয়স পিরামিড কোন ধরনের মানব পপুলেশনকে নির্দেশ করে আর কি। তাহলে যদি একটা এরকম আমরা পপুলেশন দেখি, আর একটা পপুলেশন দেখতে পারি এরকম। আরেকটা পপুলেশন দেখব, তাহলে এইগুলো পপুলেশন। তাহলে আমি এক কাজ করি, যেখানে প্রত্যেকটার একটা করে নাম দেব ফার্স্ট, যেগুলোকে কি বলে। তাহলে প্রথম এখানে যেটা দেখলাম, তাহলে এটাকে বলবো ত্রিকোণাকার। এটা বেল বেল শেপের বা ঘন্টা আকৃতির। আর এটাকে কি বলবো? এটাকে বলবো স্পিন্ডল শেপেড, বা কি বলবো কলস আকৃতির। এই তিন ধরনের বয়স পিরামিড হয়। আর যদি বলি বয়স ভিত্তিক পিরামিডটা কি, একই এজ গ্রুপের জীবেদের যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে যদি বয়স ভিত্তিক যে গোষ্ঠীকে, জীব গোষ্ঠীকে যদি পর্যায়ক্রমে একটা জ্যামিতিক চিত্র দিয়ে সাজানো যায় বা প্রকাশ করা যায়, তো তখন তাকে বলবো বয়স ভিত্তিক পিরামিড। যার একদম বেসটা সব সময়, যার সব সময় বেস, বেসটা কি হবে? প্রাক প্রজননিক স্তর, প্রাক প্রজননিক জীব। মানে এই মুহূর্তে কি তাদের প্রজনন সম্পন্ন হয় না, এর পরবর্তীতে তাদের প্রজনন সম্পন্ন হবে, যেটাকে বলবো প্রাক প্রজননিক, যেটা হচ্ছে কম বয়স্ক জীবেদের, নতুন জীবের সংখ্যাকে বোঝাচ্ছে এটা। তাহলে এটা প্রাক প্রজননিক, এটা প্রাক। আর মাঝে যেটা আছে সব সময় সেটা হবে প্রজননিক। আর সে একদম উপরে পোর্শনে যেটা রয়েছে সেটা হচ্ছে পরবর্তী প্রজননিক। তাহলে এই কটা হচ্ছে টাইপ, প্রত্যেকটা ক্ষেত্রে তাই। তাহলে প্রথমে এটাতে দেখছি যে একদম নিচের অংশটা সব থেকে বেশি, তাহলে কি বোঝা যাবে? যে এই এই যে অঞ্চলটা, যেখানে এই এই গ্রাফটা যেটাকে রিপ্রেজেন্ট করে, সেখানে পপুলেশনটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ কি? প্রাকটার সংখ্যা বেশি। কার থেকে? প্রজননিক থেকে। তাহলে এই জায়গা থেকে যখন এই জায়গায় গিয়েছে, বোঝা যাচ্ছে গ্রোথ রেট কিন্তু বেড়েছে। তাহলে এবার এখান থেকে পরবর্তীকালে অন্য একটা স্টেজ আসবে, তখন কি হবে? বাড়বে। যেহেতু এটা বাড়ার দিকে যাচ্ছে, এই যেখানে কম ছিল এখান থেকে এখানে গেছে, তারপরে এখানে গেছে, তাহলে কি বাড়ছে, ক্রমাগত দেখতে পাচ্ছি বাড়ছে। আমরা এই দিক থেকে উপরের দিকে যাব না, কারণ উপর দিকে তো বয়স্ক, বয়স্ক থেকে নিচের দিকে আসবো, কারণ এইটা নতুন জন্ম, নতুন জন্মের দিকে যেতে হবে। তাহলে এখান থেকে যদি এদিকে আসি, আগে যে পরিমাণ বয়স্ক ছিল তার থেকে এখন কিন্তু প্রজননিক বেশি, কিন্তু পরবর্তীকালে কি দেখা যাবে? আগেকার যা বয়স্ক ছিল তার থেকে এখন বয়স্ক বেশি। ঠিক সেই রকম যেগুলো প্রাক প্রজননিক আছে, পরবর্তীকালে কি হবে? প্রজননিক হবে। তাহলে এখন প্রজননিকগুলো এইটা প্রজননিকটা এই এতগুলোকে সৃষ্টি করতে পারলো। এবার যদি এতগুলো প্রজননিক হয়ে যাবে যখন, তখন আরও বেশি সৃষ্টি করবে। তাহলে যত দিন যাবে নিচেটা কী হবে? বাড়তে থাকবে। তাহলে এটা যদি হতো এই পপুলেশনটা, তাহলে এটাকে বলতাম ক্রমবর্ধমান পপুলেশন, এটাকে বলতাম ক্রমবর্ধমান পপুলেশন। এবার এইটার ক্ষেত্রে বলে ঘন্টা আকৃতির বা বেল শেপেড, এইরকম বলে, এটা এরকম ছিল। এবার এরকম কেন বলে? তো দেখতে পাচ্ছি এই স্তরটা প্রায় সমান, এই জায়গাটা স্টেবিলাইজিং করে রেখেছে, যে যতগুলো আছে ততগুলোরই জন্ম দিচ্ছে, আগে কম ছিল। বেশ, তাহলে এইরকম যেটাকে, তাহলে সেটাকে কি বলবো? সেটা বলবো স্থিতিশীল পপুলেশন। কারণ দেখতে পাচ্ছি এই জায়গায় স্থিতাবস্থা নিয়ে চলে এসেছে, কোথায়? এই যে প্রজননিক আর প্রাক প্রজননিক স্তরটা। তাহলে এখানে এটা যদি হতো, তাহলে এটাকে কি বলতাম? এটা স্থিতিশীল পপুলেশন বলতাম। আর এটাই তো ঘন্টা আকৃতি, এটাই তো জানতে চেয়েছে। বেশ, তারপরে হচ্ছে কি স্পিন্ডল শেপের বা কলস আকৃতির, কলস। তাহলে কলস আকৃতির কি হবে? এই যে দুই পাশে কম আর এই প্রজননিকটা বেশি, তাহলে এরকম কি বলবো? এইটাকে বলবো
হ্রাসমান পপুলেশন, দেখা যাচ্ছে এখানে প্রজননী আছে তার থেকে এখানে আরো কম, তাহলে হ্রাস পাচ্ছে, তাহলে সেটা হতো ক্রম হ্রাসমান। তাহলে এখানে জানতে চেয়েছিল কি একটা ঘন্টা আকৃতি, সেটা অবশ্যই কি হবে, স্থিতিশীল। আর এটাকে কি বলতাম, ক্রম হ্রাসমান। পরবর্তী প্রশ্ন দেখব, এটা লাস্ট এমসিকিউ। ফটোকেমিক্যাল স্মগ দূষণে থাকে না, তাহলে এই প্রশ্নটা বারবার পড়ছে, সেটা হচ্ছে কি প্যান, ওজোন আর নাইট্রোজেন অক্সাইড এগুলো থাকে, তাহলে থাকে নাকি CO2। তাহলে শুধু আমরা মনে রাখবো যে ফটোকেমিক্যাল যে স্মগ, এই ফটোকেমিক্যাল স্মগের প্রধান উপাদান একটা হচ্ছে প্যান, একটা হচ্ছে ওজোন আর একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। পরের প্রশ্ন দেখবো, অর্থাৎ আমাদের MCQ 14টা শেষ। এরপরে 1 নম্বরে যে 4টে থাকে এই এতটাই আজকে আমরা এই পার্টে আলোচনা করব, আর এর পরের পার্টে 2 নম্বর আর 3 নম্বরগুলো আলোচনা করব, বা 5 নম্বরগুলো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক। বলছে কি হরমোন নিঃসরণকারী একটা আইইউডি, এই আইইউডিটা বেশ কয়েকদিন ধরে পড়ছি, আইইউডির আপাতত রিভিশনের জন্য একবার লিখে দিই যে আইইউডির ফুল ফর্ম কি, তাহলে কি হবে, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, তাহলে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, এটা আইইউডির ফুল ফর্ম। আর আইইউডিটা যদি হরমোন ক্ষরণকারী হয়, তাহলে যেটার কথা মনে রাখবো সেটা হচ্ছে কি LNG-20। তা এর ফুল ফর্ম কি, ফুল ফর্মও মনে রাখতে হবে, পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে, লিভোনরজেস্ট্রেল, লিভোনরজেস্ট্রেল 20। আরেকবার লিখে দিই আমি এটাকে, লিভোনরজেস্ট্রেল 20 বা LNG-20, যেটা একটা কিন্তু হরমোন নিঃসরণকারী আইইউডি। পরের প্রশ্ন দেখব, পরাগরেণুর ইনটাইন, এটা ইনটাইন হবে, এটা হবে ইনটাইন। ইনটাইন, তাহলে এটা যদি হয় একটা পরাগরেণু, পরাগরেণুর যদি দেখি এখানে একটা, এখানে একটা, এখানে একটা করে দিই রেণুরন্ধ্র, তাহলে এটা একটা পরাগরেণু। যার এটা হচ্ছে কি বহিঃত্বক, যে পরাগরেণু বহিঃত্বক বা এক্সাইন, আর এটা হচ্ছে পরাগরেণু অন্তঃত্বক, রেণু অন্তঃত্বক। তাহলে তাকে বলবো ইনটাইন, এটা বলবো এক্সাইন, আর এটা ইনটাইন। তাহলে আমরা জানি যে এক্সাইন স্তরটা যেটা তৈরি করে সেটা ট্যাপেটাম থেকে নিঃসৃত একটা পদার্থ যার নাম হচ্ছে স্পোরোপোলিন। এটা রেণুকে যান্ত্রিক আঘাত, রাসায়নিক এই সমস্ত পদার্থ থেকে কিন্তু এটাকে কি রাখে, এটাকে সুরক্ষিত রাখে। আর ইনটাইন যদি বলি তাহলে সেটা কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে সেলুলোজ আর পেকটিন। তাহলে সেলুলোজ আর পেকটিন দিয়ে গঠিত কি ইনটাইন বা অন্তঃত্বক। তাহলে অন্তঃত্বক বা ইনটাইনটা কি দিয়ে গঠিত, সেলুলোজ এবং পেকটিন দিয়ে। আর এটা কি, এটা একটা পরাগরেণু। তাহলে এখানে জানতে চাইছি কি পরাগরেণুর ইনটাইনের রাসায়নিক উপাদানের নাম লেখো, তাহলে কি বলবো, সেলুলোজ আর পেকটিন। আর স্পোরোপোলিন কোথা থেকে গঠিত হয়, সেটা হচ্ছে কিন্তু ট্যাপেটাম থেকে, ট্যাপেটাম। এবার এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, এই যে ট্যাপেটাম, ট্যাপেটাম কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড, মাল্টি নিউক্লিয়েটেড মানে বহু নিউক্লিয়াস যুক্ত। আর এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে পলিপ্লয়েড, পলিপ্লয়েড এবং বহু নিউক্লিয়াস যুক্ত। পরের প্রশ্ন দেখব, বলছে কি এইচজিপি কি। এবার এইচজিপি জানার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জিনোম কি। তাই জিনোম কি, কোনো একটা জীবের প্রজাতি, কোনো একটি প্রজাতির জীব, তাহলে কি হবে, তার একটা কোষের যে কি আছে জিনোম, একটা কোষের যে হ্যাপ্লয়েড সেট, এই একটা কোষ যেটা 2n,
তার মধ্যে কাকে নেব? হ্যাপ্লয়েড সেটকে। এই হ্যাপ্লয়েড সেটের ক্রোমোজোমে যে মোট জিন এর সংখ্যা, মোট জিনের পরিমাণ, তো তাকেই কি বলবো? তাকেই বলবো হচ্ছে জিনোম। তাহলে এইবার জিনোম মধ্যস্থ, তাহলে এইচজিপি হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট। যদিও আমরা এখানে এইচজিপি কি জিজ্ঞাসা করলে শুধুমাত্র ফুল ফর্ম বলে দিলে হবে না, হিউম্যান জিনোম প্রজেক্ট, হিউম্যান জিনোম প্রজেক্ট, তাহলে সেটা কি বলছে? এইচজিপি। তাহলে হিউম্যান জিনোম প্রজেক্ট কি? তাহলে মানুষের জিনোমের অন্তর্গত যে সমস্ত জিনের সজ্জাকে কি করা? শনাক্ত ও লিপিবদ্ধ করার যে প্রকল্প, তাকে বলবো হিউম্যান জিনোম প্রজেক্ট। তাহলে হিউম্যান জিনোম প্রজেক্ট হচ্ছে একটা প্রজেক্ট, একটা প্রকল্প, যেখানে মানুষের কোষের জিনোম স্থিত যে ক্রোমোজোমের সজ্জাবিন্যাস এবং সংগ্রহ করা কি বলবো? হিউম্যান জিনোম প্রজেক্ট। তাহলে এর উদ্দেশ্যই তাই ছিল। তাহলে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে শনাক্ত করা বা একটা সজ্জাক্রম একটা তৈরি করা, সিকোয়েন্সিং করা। সিকোয়েন্সিং কার? সিকোয়েন্সিং জিনগুলোর। 2 নম্বর কি? এই সিকোয়েন্সিং জিনগুলো করা হলো, তাহলে কোনো একটার সাথে এগুলোকে শনাক্ত করা, কোনো একটা জীবের সাথে এটাকে শনাক্ত করা। আর 3 নম্বর যদি দেখি, এটাকে মানব কল্যাণে ব্যবহার করা, মানব কল্যাণে এই ডাটাটাকে ব্যবহার করা। আর 4 নম্বর শনাক্তর জায়গা থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা বলতাম সঞ্চয়। তাহলে এগুলোকে ডাটাবেস তৈরি করে সঞ্চয় করা হবে। কোনগুলোকে? একটা মানুষের, একটা কোষের জিনোমের থাকা সমস্ত নিউক্লিওটাইডগুলোর সজ্জাকে সঞ্চয় করে রাখা হবে, যাতে পরবর্তীকালে অন্য একটা মানুষের সাথে কম্পেয়ার করে তাকে শনাক্ত করা যায়, কোনো একটা জীবকে। তাহলে মানব কল্যাণে বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু যে এই ডেটাবেসটাকে ব্যবহার করা, এটা একটা উদ্দেশ্য। তাহলে এর যদি ত্রুটি বলি, তাহলে 1 নম্বর কার? হিউম্যান জিনোম প্রজেক্টের। তাহলে একটা ত্রুটি বলতে পারি জীবন বীমা। এই কি পয়েন্টটাকে মনে রাখবো, তারপর নিজে লিখবো জীবন বীমা। তাহলে জীবন বীমা বলতে কেউ যদি জীবন বীমা করায়, তাহলে কি হবে? তার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেখান থেকে সে কি হবে? একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ সে পাবে। কিন্তু যদি দেখা যায় যে প্রমাণিত হয় যে কোনো একটা জীবের এমন বংশগত রোগ রয়েছে যেটা সারবে না, ঠিক আছে? তাহলে এমন বংশগত রোগ রয়েছে, তাহলে সেই রোগের কারণে যদি কারোর কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জীবন বীমা সেই কিন্তু তাদের মানে সেটাকে অ্যাপ্রুভ করবে না। তাহলে এই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় কোনো একটা জীবের এরকম জিনগত কোনো সমস্যা হয়েছে, সে কিন্তু জীবন বীমা থেকে বঞ্চিত হবে। বেশ, এছাড়াও অসুবিধা যদি আমরা বলি, যেটা জৈব আণবিক অস্ত্র, জৈব আণবিক অস্ত্র বানানো হচ্ছে এটা নিয়ে। তারপরে বলতে পারি যে কোনো একটা জীবের যদি জিনোটাইপ জানা যায়, যদি সিকোয়েন্সিং করে, এবং তার যদি কি হয়, তার সে যদি কিন্তু বৈষম্যের শিকার হতে পারে। তার যদি কোনো রকম এমন জিন দেখা যায় যেটা সেক্ষেত্রে তার সমস্যার সৃষ্টি করবে, তাহলে সেটা কি? বৈষম্য। যে তার জিন যদি খুব নিম্নমানের হয়, তো সেক্ষেত্রে একটা কী হবে? একটা বৈষম্য সৃষ্টি হবে। তাহলে এইগুলো কিন্তু হিউম্যান জিনোমের অসুবিধা। এখানে উদ্দেশ্য বললাম, জিনোম কাকে বললাম, আর হিউম্যান জিনোম প্রজেক্টকে বললাম। তাহলে এখান থেকে আমরা এগুলো মনে রাখবো, জিনোম কাকে বলে, অর্থাৎ কোনো একটি প্রজাতির একটি কোষে হ্যাপ্লয়েড সেটের মোট জিনের পরিমাণকেই তার জিনোম বলে। তাহলে হিউম্যান জিনোম প্রজেক্ট কি? এই জিনোম মধ্যস্থ যেসব জিনগুলো আছে, তো সেগুলোকে সিকোয়েন্সিং করার জন্য যে প্রকল্প, বা শনাক্তকরণ এবং সজ্জাকরণের জন্য যে প্রকল্প, তাকে বলবো হিউম্যান জিনোম প্রজেক্ট। আর তার সাথে মানে এর উদ্দেশ্য কি আর এর অসুবিধা কি, সেগুলো তো বললামই। পরের প্রশ্ন দেখব, MOET এর পুরো নাম লেখো। তাহলে MOET মানে হচ্ছে মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার। তাহলে কি বলছি? মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার। তাহলে এই যে এটার পুরো নাম হলো, এটাই জানতে চেয়েছিল। তাহলে এই জিনিসটা কি? যে ধরে নিচ্ছি কোনো একটা উন্নত প্রজাতির একটা গরু আছে, তাহলে সেই গরুটা কি হতো, তার জেস্টেশন পিরিয়ড বা যেটাকে বলছি প্রসবকাল, এটা গরুর প্রসবকাল একদম মানুষের মতোই। প্রসবকাল কতদিন? 280 ± 10 ডেজ, এটা হচ্ছে প্রসবকাল। এবার এই সময়ের মধ্যে একাধিক যদি ওই সেম প্রজাতির, অর্থাৎ এই যে গরুর যেটা আছে সেই প্রজাতির আমরা বৈশিষ্ট্য চাইছি, তাহলে সেক্ষেত্রে কি করব? তাহলে সেক্ষেত্রে কি করা হয়, যে এই গরুটাকে দিয়ে দেওয়া হয় FSH।
FSH হরমোন। তাহলে সে কী করে? ওভিউলেশন করে। সাধারণ অবস্থায় কটা ওভিউলেশন করতো? একটা ডিম্বাণু নিঃসরণ করতো। কিন্তু যখনই FSH দেওয়া হয়েছে, তাহলে 2 নম্বর কন্ডিশন, এটা স্বাভাবিক আর এটা FSH দেওয়া। লিখলাম না যদিও ভালো করে। ওটা ছিল স্বাভাবিক আর এটা FSH। স্বাভাবিকটাও মুছে দিই। এটা স্বাভাবিক, এটা FSH। তাহলে FSH যদি দেওয়া হয়, তাহলে প্রায় ধরে নিচ্ছি 7, 8, 10টা করে কি করবে? ওভিউলেশন ঘটাবে। একটা ওভিউলেশন হতো, তার জায়গায় ধরে নিচ্ছি 7টা ওভিউলেশন হলো। এবার এই যে 7টা ওভিউলেশন হয়েছে, তাহলে এই গরুর মধ্যেই এই ওভিউলেশন হওয়ার পর সেগুলোকে 32 কোষীয় স্ট্রাকচার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আর তারপর সেটা নিয়ে যে আলাদা আলাদা 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টাতে এই 32 নম্বর যুক্ত যেটা কোষ রয়েছে, তো সেটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তাহলে ফার্স্ট হলো মাল্টিপল ওভিউলেশন। কোনটা? এই যে FSH দেওয়া হলো, দিয়ে একাধিক এই 7টা FSH দিয়ে একটা 7টা কি তৈরি করা হয়েছে? ওভিউলেশন উসাইট তৈরি করেছে। আরও ভালো করে বলবো 7টা উসাইট তৈরি করেছে, বা 7টা গ্রাফিয়ান ফলিকল করেছিল, সেখান থেকে 7টা উসাইট পাওয়া গেছে। এবার সেই উসাইটটা এই গরুটার মধ্যেই 32 কোষীয় স্ট্রাকচার পর্যন্ত হতে দিয়ে তারপর সেটাকে অন্য একটা, হ্যাঁ যদিও এর আগে আমি এই 32 কোষীয় স্ট্রাকচার বলার আগে আমাকে নিষেকটা বলা উচিত ছিল। এই যে কি করলো, এই যে উসাইটটা নিয়ে এলো, তার সাথে মিলনকার হলো কার? শুক্রাণু। তাহলে অন্য একটা গরু, তো তার থেকে কিনে আসা হলো শুক্রাণু, দিয়ে এর সাথে যুক্ত করে দেওয়া হলো এই 7টা ওভিউলের সাথে। দিয়ে কী হচ্ছে? 32 সেলের স্ট্রাকচার তৈরি করছে, এর নিষেক ঘটেছে। এইবার সেই 32 সেলের স্ট্রাকচারকে 7টা আলাদা আলাদা গরুকে, যেগুলোকে সারোগেট মাদার বলবো, তার মধ্যে প্রবেশ করানো হবে। দিয়ে এদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা করে এই সেম বৈশিষ্ট্যযুক্ত কিন্তু একটা গরুর বাচ্চা পাওয়া যাবে। কটা? 7টা পাওয়া যাবে। তাহলে যে সময়ে 280 প্লাস মাইনাস 10-এ কটা পেতাম? একটা পেতাম। তাহলে 7টা। এইবার কি দেখা যাচ্ছে? এমব্রায়ো ট্রান্সফার দেখতে পাচ্ছি। এই 32 সেলের স্ট্রাকচারটাকে এমব্রায়ো বলছি, সেটা 7টাতে ট্রান্সফার করেছি। তাহলে সবার প্রথম মাল্টিপল ওভিউলেশন হয়েছে, তারপরে এমব্রায়ো ট্রান্সফার হয়েছে। পরের প্রশ্ন দেখব, গাউস প্রিন্সিপাল কি? তাহলে গাউস প্রিন্সিপাল কি সম্পর্কিত? নিচ সম্পর্কিত। নিচ আর কি বলছি না, আগে আলোচনা করেছি যে একটা অবস্থান যেখানে একটা জীব তার পারিপার্শ্বিকের সাথে, অন্য জীবের সাথে, অজৈব বস্তুর সাথে তার যে প্রতিক্রিয়া তথা ভূমিকা, তো সেটা কি বলবো? কি? নিচ। আর একটা বলছে কি, যে একটা নিচে দুটো জীব কখনো থাকতে পারে না। তাহলে একটা নিচে ধরে নিচ্ছি এ জীব ছিল। এইবার এখানে কোনো কারণে বি জীব এখানে স্থানান্তরিত হলো। তাহলে এইবার কি হবে? যে এই একটা নিচে দুটো প্রজাতি একসাথে কখনোই থাকতে পারে না, তখন কি হবে? তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে। তাহলে একটা নির্দিষ্ট নিচে কিন্তু দুটো প্রজাতি থাকতে পারে না, সেক্ষেত্রে কি হবে? যে অন্য জীব যদি কোনো কারণে চলেই আসে, তাহলে তাদের মধ্যে তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে, এবং এর মধ্যে কেউ একজন টিকে থাকবে আর কেউ একজন অবলুপ্ত হয়ে যাবে। তাহলে এটাকে বলছি কি? গাউস প্রিন্সিপাল। তাহলে এটা কি দিয়ে এটা পরীক্ষা করেছিলেন? যে প্যারামেসিয়াম দিয়ে পরীক্ষা করেছিলেন গাউস। তাহলে সেখানে কি, যে একটা কর্ষণ মাধ্যমে প্যারামেসিয়ামের একটা প্রজাতি রেখেছিলেন, পরে একটা অন্য প্রজাতি রেখেছিলেন। পরে দেখা যাচ্ছে তাদের প্রতিযোগিতায় একটা প্রজাতি বেঁচে যায় এবং তারা কলোনি বিস্তার করতে পারে, আর অন্যরা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তাহলে একটা নির্দিষ্ট নিচ কখনোই একাধিক প্রজাতির নিচ হতে পারে না। তো তারা যদি একসাথে হয়ও, তাদের মধ্যে প্রতিযোগিতা দেখা যাবে এবং তার ফলে একটা পিছু হটতে বাধ্য হবে। তো এটাকে বলবো গাউস প্রিন্সিপাল। এরপর কি রয়েছে? GAP, গ্যাপ। এর ফুল ফর্ম কি? তাহলে এর ফুল ফর্ম এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটা কবে নেওয়া হয়েছিল? 1985 সালে। এছাড়াও 2014 সালে একটা এই গঙ্গা সংক্রান্ত একটা নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে নমামি গঙ্গা। নমামি গঙ্গা, যার ম্যাসকট চাচা চৌধুরী। একটা কিন্তু বলছি গঙ্গা অ্যাকশন প্ল্যান, আর 2014টা বলছি কিন্তু নমামি গঙ্গা, যেটা চাচা চৌধুরী ম্যাসকট ছিল। আর গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে নেওয়া হয়েছিল? 1985-তে। তাহলে GA গঙ্গা, A অ্যাকশন, আর P হচ্ছে প্ল্যান। গঙ্গা